সকলেই স্বীকার করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশের সর্ববৃহৎ আন্দোলন হয়েছিল এদেশের ইসলামপন্থী আলেম সমাজের নেতৃত্বে শাপলা চত্বরে 2013 সাল। 2013 সালের শাপলা চত্বরে 5ই মে রক্ত দিয়েছিল এদেশের আলেম সমাজ, জীবন দিয়েছিল তাওহীদি জনতা, শাহাদাত বরণ করেছিল রাসূল প্রেমিক জনতা। তাদের রক্তের উপর, তাদের জীবনের, তাদের আত্মত্যাগের উপর পাটাতন তৈরি হয়েছিল। সেই বুনিয়াদের উপর দাঁড়িয়েই একের পর এক আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। 2021 সালে আমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের 20 জন তাজা প্রাণ ভাই পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের 1,500-এর বেশি আলেম ওলামা ইসলামী নেতৃত্বকে বিনা বিচারে অন্ধকার কারা প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, 1 বছর, 2 বছর, 3 বছরের বেশি সময় আমরা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করেছি। সেই কারাগারেও আমাদের সঙ্গে দুঃসহ আচরণ করা হয়েছে। অন্যান্য বন্দীদেরকে কারাগারে যে সকল অধিকার দেয়া হয়েছে, আমাদেরকে সেই সকল অধিকার থেকে পর্যন্ত বঞ্চিত করে রাখা হয়েছে। আমাদেরকে কারাগারের মধ্যেও কেমন জায়গায় রাখা হতো, বলা হয় জেলের মধ্যেও জেল, তার নাম হলো সেল। জেলের মধ্যে জেল, তার নাম হলো সেল। সেই ফাঁসির সেলের মধ্যে আমাদেরকে 3 বছর পর্যন্ত বন্দী করে রাখা হয়েছে। অন্যান্য বন্দীরা সারাদিন জেলখানার উন্মুক্ত চত্বরে ঘোরাঘুরি করার সুযোগ পেত, কিন্তু আমরা যারা মোদির বিরুদ্ধে আন্দোলন করে কারাগারে বন্দী হয়েছিলাম, আমাদেরকে সেই অধিকার এবং সেই সুযোগ থেকে পর্যন্ত বঞ্চিত করা হয়েছে। এভাবে রক্ত দিয়ে, কারা নির্যাতন ভোগ করে, জীবন দিয়ে, ফেরারি জীবন যাপন করে অনেক ত্যাগ আর কোরবানির মাধ্যমে আসলো 2024 সালের জুলাই মাস। সেই জুলাই মাসে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, রংপুরে আমাদের শহীদ আবু সাঈদ রক্ত দিল, জীবন দিল। জালিমের বুলেটের আঘাতে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেল। ঢাকা আমির মুগ্ধ শাহাদাত বরণ করলো, হাফেজ খুবাইবরা শাহাদাত বরণ করলো। সেই 24 জুলাই বিপ্লব, যেখানে প্রায় 1,500-1,500-এর বেশি বাংলা তামার সন্তান শাহাদাত বরণ করেছে, সেই শাহাদাতের মধ্যে 100-র বেশি বাংলাদেশের আলেম এবং ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়ে জুলাই বিপ্লবকে সার্থক করেছে। আজ 30,000-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালগুলোতে তারা ছটফট করছে। তারা কেউ জীবনের তরে পঙ্গু হয়ে গিয়েছে, তারা অনেকেই জনমের তরে দৃষ্টিশক্তি হারিয়ে তারা অন্ধত্বকে বরণ করে নিয়েছে। এই অবস্থায় 1,500 শহীদ, 30,000 আহত, পঙ্গু, অন্ধ, আর দীর্ঘ 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত গুম, খুন, হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছে, যারা হয়রানির শিকার হয়েছে, যারা বারবার কারা নির্যাতন ভোগ করেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এদেশের ইসলামী নেতৃবৃন্দ, এদেশের ইসলামী সংগঠনগুলোর নেতারা। তাই জুলাই বিপ্লবের জন্য রক্ত দিয়েছি আমরা, জুলাই বিপ্লবের জন্য জীবন গিয়েছে আমাদের, জুলাই বিপ্লবের জন্য মূল্য চোকাতে হয়েছে আমাদেরকে। সুতরাং জুলাই বিপ্লবের জন্য দরদ এবং মায়াও আমাদের সবচেয়ে বেশি। আমরা চাই, এই জুলাই বিপ্লব কেন হয়েছিল, কেন ছাত্ররা জীবন দিয়েছিল? শুধু ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দেয় নাই, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজ, হাই স্কুল, এমনকি প্রাইমারি স্কুল থেকে আমার সোনার ছেলেরা বেরিয়ে এসেছিল। আলিয়া মাদ্রাসার ছাত্ররা রাজপথে নেমে এসেছে। বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসা থেকে প্রতিটি কওমি মাদ্রাসার ছাত্ররা মাথায় কাফনের কাপড় পরে জুলাই মাসে রাজপথে নেমে এসেছিল। এভাবে ছাত্র জনতা বাংলাদেশে বিভেদের সকল দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলেছিল, সেই ঐক্যের উপর ভিত্তি করে বাংলাদেশে জুলাই বিপ্লব এসেছে। সেই জুলাই বিপ্লব এসেছিল শুধু ক্ষমতার পরিবর্তন করার জন্য নয়,
জুলাই বিপ্লব হয়েছিল শুধু শাসকের পরিবর্তনের জন্য নয়, জুলাই বিপ্লব এসেছিল একজন স্বৈর শাসক পরিবর্তন করে নতুন আরেকজনকে স্বৈর শাসক বানানোর জন্য নয়। জুলাই বিপ্লবের প্রধান দুটি আকাঙ্ক্ষা ছিল। কয় আকাঙ্ক্ষা? দুটি আকাঙ্ক্ষা ছিল জুলাই বিপ্লবের। এক নম্বর আকাঙ্ক্ষা হলো বৈষম্য বিরোধী, বৈষম্যকে দূর করে সাম্যের বাংলাদেশ গড়তে হবে। এই জন্য জুলাই বিপ্লবের সময় এই আন্দোলনের নাম ছিল বৈষম্যহীন বাংলাদেশ, বৈষম্যহীন ছাত্র জনতা। সুতরাং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা হলো বৈষম্যহীন বাংলাদেশ গড়া, বৈষম্যের সকল পথগুলো বন্ধ করা। বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের প্রশাসনে, বাংলাদেশের রাজনীতিতে পদে পদে বৈষম্যে ভরা। এই সংবিধান দিয়ে, বর্তমান প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা দিয়ে বৈষম্য দূর করা সম্ভব নয়। যেই সরিষা দিয়ে ভূত তাড়াবেন, সেই সরিষার মধ্যে যদি ভূত থাকে, সেই ভূতলা সরিষা দিয়ে কোনোদিন ভূত তাড়ানো সম্ভব নয়। সুতরাং বৈষম্যে ভরা ৭২-এর সংবিধান দিয়ে বাংলাদেশে কোনোদিনও বৈষম্যহীন দেশ এবং সমাজ গড়া সম্ভব নয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লবের প্রথম আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে। জুলাই বিপ্লবের দ্বিতীয় আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদের পথ বন্ধ করতে হবে। যেই পথ দিয়ে ক্ষমতায় গিয়ে শেখের বেটি ফ্যাসিবাদী হয়েছিল, ওই পথ দিয়ে আবার ক্ষমতায় গিয়ে জিয়ার পোলা ফ্যাসিবাদী হবে, সেটা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। সুতরাং জুলাই বিপ্লবের প্রধান দুই এজেন্ডা, প্রধান দুই আকাঙ্ক্ষা, বৈষম্যহীন বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। প্রশ্ন হলো, এই বৈষম্যহীন এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কিভাবে গড়া সম্ভব, কিভাবে গড়ে তোলা সম্ভব? প্রশ্নের উত্তর হলো, এই বৈষম্যহীন আর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়বার জন্যই জুলাই সনদ প্রণয়ন করা হলো। জুলাই সনদ ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ ৯ মাস ৮৩ দিন লম্বা লম্বা অধিবেশন করে একটা সনদ প্রণয়ন করলো। সেই সনদের মাধ্যমে কয়েকটা মৌলিক প্রস্তাব তৈরি করা হলো, যেই প্রস্তাবগুলো পাশ হলে বাংলাদেশে বৈষম্য জন্ম নিবে না, বাংলাদেশে ফ্যাসিবাদ জন্ম নিবে না। বাংলাদেশে কিভাবে ফ্যাসিবাদ জন্ম নেয় আমি আপনাদেরকে ছোট্ট করে একটু বলি। দেখেন, বর্তমানে বাংলাদেশে যেই ব্যবস্থা আছে, সেই ব্যবস্থায় সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে। সেই ব্যক্তির নাম হলো প্রধানমন্ত্রী। যিনি প্রধানমন্ত্রী থাকেন, তিনি সংসদেও প্রধান, তিনি সরকারেও প্রধান, তিনি আবার নিজের দলেরও প্রধান। তো যেই লোকটা একটা দলের প্রধান, সে তো তার দলের স্বার্থ দেখবে, সে দেশের স্বার্থ কিভাবে দেখবে? যেই লোকটা একটা দলকে নেতৃত্ব দেয়, সে দেশকে নেতৃত্ব দিতে পারে না। এইভাবে একক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করা হয়েছিল বর্তমান ব্যবস্থায়। ১ নম্বর। ২ নম্বর হলো, বর্তমানে বাংলাদেশে যে বিচার ব্যবস্থা আছে আপনারা জানেন, এই বিচার ব্যবস্থায় যারা বিচারপতি হয়, প্রধান বিচারপতি থেকে শুরু করে অতীতে আমরা দেখেছি সব বিচারপতিরা যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের পা চাটতে থাকে। বিচারকের কাঠগড়ায় বসে, বিচারকের চেয়ারে বসে যদি কোনো বিচারক সরকারের দলের আনুগত্য করে, দলদাস হয়, যেই লোক বিচারকের চেয়ারে বসে তার দলের প্রতি আনুগত্য প্রদর্শন করতে পারে, তার দ্বারা দেশের জনগণ কোনোদিন ন্যায় বিচার পেতে পারে না। এটা ২ নম্বর। ৩ নম্বর বিষয় হলো, বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরির যেই ব্যবস্থা আছে, এই চাকরির ব্যবস্থায় সব দলীয় লোকজন, দলীয় ক্যাডাররা সরকারি চাকরিতে বড় বড় পদ বাগিয়ে নেয়। এজন্য আপনারা বিগত দিনগুলোতে দেখেছেন বাংলাদেশের
গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ হয়, দেশের মানুষের জনগণের জীবনের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। সেই প্রতিষ্ঠানটার নাম তাদের জনগণের বন্ধু হওয়ার কথা ছিল, সেটা হলো পুলিশ। পুলিশ হবে জনগণের বন্ধু, পুলিশ হবে দেশের মানুষের জানমালের নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান। পুলিশের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা পাবে, পুলিশ থাকবে নিরপেক্ষ, সরকারি দলকে বিরোধী দলকে পুলিশ চিনবে না, এটাই হওয়ার কথা পুলিশের। কিন্তু আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী আমলে কয়েকটা লীগের সংগঠন ছিল, একটার নাম ছিল আওয়ামী লীগ, আরেকটার নাম ছিল যুবলীগ, আরেকটার নাম ছিল ছাত্রলীগ, এরপরেরটার নাম ছিল পুলিশ লীগ, এরপরে ছিল হেলমেট লীগ। এটা হয় নাই? এক শ্রেণীর দলদাস পুলিশের কারণে বাংলাদেশের গৌরবোজ্জ্বল পুলিশ প্রতিষ্ঠানটা দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত হয়েছিল। কেন হয়েছিল? কারণ একটাই, যে দলের লোকজন না হলে পুলিশে চাকরি দেওয়ার সময় তার রক্ত পরীক্ষা করা হতো যে 3 পুরুষে আওয়ামী লীগ আছে কিনা। ওর রক্ত পরীক্ষা করে যদি দেখা যেত যে বাপে আওয়ামী লীগ করেছে, দাদা আওয়ামী লীগ করেছে, পোলা আওয়ামী লীগ করে, তাহলে তার পুলিশে ভালো চাকরি হতো, ভালো পোস্টিং হতো। আর তুমি পুলিশে চাকরি করো, তোমার রক্তে আওয়ামী লীগ নাই, তাহলে তোমার পোস্টিং হবে খাগড়াছড়ি, তুমি থাকবা ওএসডি হয়ে। এই ছিল না অবস্থা, বলেন আপনারা? এইভাবে পুলিশকে দলীয়করণ করা হয়েছিল।